তো সবাইকে স্বাগতম। আমি শেয়ার করছি তোমাদের সাথে। একটু সবাই মাইক্রোফোন গুলো মিউট করো বা আমি করে দিচ্ছি। তো সবাই একটু দেখো আমাকে শুনতে টুনতে পাচ্ছ কিনা। সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? নূর মোহাম্মদ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, কোনো সমস্যা হচ্ছে না স্যার। কোনো সমস্যা হচ্ছে না? তো আমরা যেটা পড়তেছিলাম, শুনতেছে স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সেটা ছিল আমাদের কার্পেট টেস্ট সম্পর্কে। তো সেদিন আমরা কিছুটা পড়েছি, আজকে তার রেস্টটা শেষ করব এবং সেই সাথে আজকে আমাদের ক্লাস টেস্ট এবং প্রেজেন্টেশনের পরিকল্পনা করতে হবে। ওকে। তো কার্পেট টেস্টিং যেটা ছিল প্রথম দিন, সেটা কার্পেট সম্পর্কে আমরা জেনেছি যে কার্পেট একটি ওভেন ফেব্রিক, সেখানে বিশেষ প্রকার পাইল সৃষ্টি করা হয়। এটা আমরা সবাই জানি। সেটার একটা বেস ফেব্রিক থাকে, তারপরে একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারে ব্রাশের মতো পাইলগুলি আটকানো থাকে। ওকে। তো এটা কি ঠিক, এটার আমরা যে প্রপার্টিস গুলো নির্ণয় করেছে করব সেটা হচ্ছে কার্পেট থিকনেস। প্রথমত তো থিকনেস টেস্টারের সাথে কার্পেটটা আমরা মাপতে পারি। কিভাবে মাপতে পারি? আমাদের যে পদ্ধতিটি ছিল সেটি হচ্ছে যে কার্পেটটাকে এখানে দিব এবং আস্তে আস্তে প্রেসার বাড়াবো। তো দেখা যাচ্ছে 10 থেকে 12 পাউন্ড পর্যন্ত প্রেসার দিব। অর্থাৎ প্রথমে মনে করো পা দিলে ঘাসের উপরে সেটা একটু দেবে যাবে, আরো জোরে পা দিলে, অর্থাৎ ওজন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমার এটা নিচের দিকে নেমে যাচ্ছে। আবার যখন ওজন রিলিজ করছি তখন আমার ম্যাটের যে পাইলগুলি রয়েছে সেগুলো আবার উপরের দিকে উঠছে। তাহলে এই দুই পার্থক্য থেকে আমরা বের করতে পারছি কি, দেখো প্রথমে মনে করো এটা একটা কার্পেটের পাইল ছিল। তো কার্পেটের পাইলে এটা তার প্রথমে ছিল, তো এখানে যখন ওজন দিচ্ছি আস্তে 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 এই পর্যন্ত মনে করে আসলো। আবার যখন ওজন রিলিজ করছে উপর থেকে প্রেসার, তখন এটা কি আস্তে আস্তে আবার উপরের দিকে রিকভার করছে। কিন্তু প্রথমে যে হাইটটা ছিল কার্পেটের, সেই হাইটে কিন্তু যেতে পারছে না বা সেই হাইটে যায় না। তাহলে প্রথম হাইট থেকে, প্রথমে যে হাইট ছিল এবং সর্বশেষ যে হাইট, এই দুই হাইটের পার্থক্য থেকে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে কম্প্রেশন পার্সেন্টেজ, অর্থাৎ কার্পেটটা এটার ফলে কতটুকু কম্প্রেসড হলো সেটা। ক্লিয়ার? তাহলে প্রথমে একটা হাইট ছিল, ওজন দিয়ে দিয়ে নিচে নামতেছে, আবার ওজন রিলিজ করে করে উপরে উঠতেছে। তো উপরে উঠলে সে আগের যে হাইটটা ছিল সে অবস্থায় আর ফিরে যেতে পারছে না। তাহলে দুই হাইটের যে পার্থক্য সেটাকে আমরা কম্প্রেশন যে ডিফারেন্স সেটা বলছে কিন্তু। ওকে। তো এটার মূলনীতি ছিল এটা, এটার পাইল সহ মেজার করার জন্য। তো সেটার প্রথমে অ্যাটমসফিয়ারে ঠিক করে নিতে হয়, তারপর ওজন দিয়ে 5 মিনিট পর পর এভাবে লোড নিব। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা। আহ প্রথমে ওজন 90 ছিল, তারপর আস্তে আস্তে বাড়িয়েছি, ওকে ভালো কথা। তারপর আবার এই ওজনগুলি আস্তে আস্তে রিলিজ করেছি, খুবই ভালো কথা। তাহলে প্রথমে আমার থিকনেস এর ওয়েট ছিল 12.8, প্রথম যেটা, অর্থাৎ এটা পাইল সহ 12.8। ওকে। এরপর এটার ওজন রিলিজ করে করে আবার যখন আগের অবস্থায় ফিরে গেছে, তখন এটার থিকনেস হয়েছে কত? 12.5। তাহলে প্রথমে কত ছিল? 12.8। তাহলে এই 12.8 থেকে 12.5 বিয়োগ করে কিন্তু আমরা এখানে কম্প্রেশন পার্সেন্টেজটা বের করেছি বা রিকভারি পার্সেন্টেজটা বের করেছি। ওকে, এটা ছিল সেদিনের। এরপরে আমরা কার্পেটের ভিতরে যেটা দেখেছি সেটা হচ্ছে যে, যেহেতু কার্পেটের আমরা জানি যে পাইলগুলি থাকে, এই পাইলগুলি যখন ওজন দেই তখন আসলে পাইলগুলি ঘাসের উপর পা দিলে কি হবে? নিচের দিকে দেবে যাবে। তো কার্পেটের যে পাইলগুলি আছে সেগুলো নিচের দিকে দেবে যায়, যার কারণে এই কার্পেটের অ্যাকচুয়াল থিকনেসটা আমরা বলবো যে পাইলের থিকনেসটা আমরা সেভাবে পাই না। তাহলে পাইলের থিকনেসটা যদি আমরা মেজার করতে চাই তাহলে পাইলগুলোকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করা যাবে না। সেই জন্য আমরা একটা বুদ্ধি বের করেছি যেটাকে আমরা বলতেছি কার্পেট পাইল থিকনেস গেজ। এই কার্পেট পাইল থিকনেস গেজটা কিভাবে কাজ করছে? খুবই সিম্পল। মনে করো এটা একটা কার্পেট, এই কার্পেটের উপরে এগুলো রয়েছে আমার পাইলগুলি, অর্থাৎ ঘাসের মতো যে লোমগুলি। ওকে, এখন এটাতে কোনো প্রেসার দেওয়া যাবে না। তাহলে কি করব? আমাদের এই যে এরকম যে যন্ত্রটা, থিকনেস গেজ, পাইল থিকনেস গেজ, যেটা 6টা এরকম স্ক্রু রয়েছে, অর্থাৎ সূচের মতো অবস্থান রয়েছে। এই 6টা সূচের মতো অবস্থান কি করছে?
সুচটা কিন্তু আমার যে পাইলটা রয়েছে সেটাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করছে না। সুচটা সরাসরি পাইলের ভিতর দিয়ে নিচে প্রবেশ করতেছে একবারে, অর্থাৎ বেসমেন্টের যে ফেব্রিকটা রয়েছে কার্পেটের সেটাতে চলে যাচ্ছে। তাহলে বেসমেন্টের কার্পেটের যে ফেব্রিকটা সেটাতে লেগে যাচ্ছে। এরপর আমার এইখানে যে চাকতিটা রয়েছে দেখো, এই চাকতিটা কি হচ্ছে, এটা কিন্তু ফ্লোটিং হালকা, এটা কি হচ্ছে এই পাইলের উপরে আটকে যাচ্ছে। তো পাইলের উপরে যখন আটকে যাচ্ছে তাহলে, এবং এটা বেস নিচে নেমে যাচ্ছে, তখন এই ডিজিটাল মেশিন কি করছে, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা আমাদেরকে এখানে বলে দিচ্ছে। তাহলে কি হলো, ভেরি সিম্পল। তাহলে এই যে উপরের যে ফ্লোটিং ডিভাইসটা, এটা কিন্তু আমার পাইলটা বা যে ঘাস যদি বলি সেই ঘাসটাকে কোনোভাবে এফেক্টেড করছে না। ফলে কি হচ্ছে, ঘাসের যে উচ্চতা মাটি থেকে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। নরমালিও যদি আমরা ঘাসের উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, একটা স্কেল মাটি বরাবর দিয়ে দিব, মাটি বরাবর দিয়ে এখান পর্যন্ত দেখবো যে ঘাসের উচ্চতা কত। ঠিক একইভাবে পাইলের উচ্চতা নির্ণয়ের জন্য আমরা এইভাবে থিকনেস গাছ ইউজ করছি। ওকে, তাহলে থিকনেস পাইলের উচ্চতা কোনটা, বেস ফেব্রিক থেকে মাথা পর্যন্ত। হুম, ওকে, এটা ছিল আমাদের কার্পেট পাইল থিকনেস সম্পর্কে। এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ডিউরেবিলিটি অফ দ্য কার্পেটস, অর্থাৎ একটা কার্পেট কতদিন টিকবে বা টিকবে না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ডিউরেবিলিটি টেস্টটা করছি। তো এই ডিউরেবিলিটি টেস্টটার ভিতরে অনেকগুলো টেস্ট রয়েছে, যেমন বোথ ড্রাই এন্ড ড্যাম্প কন্ডিশন, কতদিন টিকবে, অ্যাপিয়ারেন্সটা ঠিক থাকবে কিনা, তারপর সয়েল রেজিস্ট্যান্স, অর্থাৎ ময়লা হবে কি হবে না তাড়াতাড়ি, এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে যে রেজিলেন্সি, একই সাথে আমরা বারবার যখন কার্পেটের ইয়েগুলোর উপরে পাড়া দিব তখন সেটা নিচে নামবে নাকি উপরে উঠবে, মানে কতখানি রিকভার করবে, সেই যে রেজিলিয়েন্সি প্রপার্টিসটা। তোমরা যখন ঘাসে পা দিয়ে আবার পাটা সরিয়ে নাও তখন দেখবে যে ঘাসটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, রেজিলিয়েন্সি প্রপার্টিস। তো সেটা আমরা সাধারণত চেক করব। তো এটা সাধারণত চেক করব টেট্রা কার্পেট, টেট্রা পট ওয়াল কাট দিয়ে, যেটা আমরা গতদিন দেখেছিলাম যে একটা চতুষ্কোণাকৃতির আহ, বস্তু বলবো, যেটা চারটা কোণ রয়েছে বা চারটা নব রয়েছে, যেটার মাধ্যমে কি হচ্ছে, খুবই সহজ একটা মেশিন। মেশিনটা কিরকম, আমাদের এরকম একটা সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারে আমরা কি করছি, সিলিন্ডারে আমার যে কার্পেটটা রয়েছে সেটাকে লাগিয়ে দিচ্ছি। তারপর আমার টেট্রাপড যেটা, অর্থাৎ চারটা মাথা, সেটা এখানে একটা নির্দিষ্ট রেভলিউশনে ঘোরাচ্ছি। এই টেট্রাপডটা কিরকম, একটু খসখসে শিরিষ কাগজের মতো। আমাদের যে কাস্ট আয়রন বলবো, অর্থাৎ টিউবওয়েল বা কড়াই যে আয়রন, অর্থাৎ যে লোহাটা দিয়ে তৈরি করা হয়, তোমরা দেখবে যে একটু লক্ষ্য করলে দেখবে যে একটু খসখসে, ঠিক আছে, এই একটু ভঙ্গুর টাইপ খসখসে, এইটা দিয়ে আমরা তৈরি করি। আহ, এটার ওই টিউবওয়েলের কি বলবো, ওই যে বাকেটটা যেটা দিয়ে পানি উঠাই বা পুরো বডিটা যেটা দিয়ে তৈরি করা হয়, যারা গ্রামে বা টিউবওয়েল অবজার্ভ করেছে বিশেষ করে। তো এটা দিয়ে কি করছে তখন, আমার স্যাম্পলটা যখন এখানে লাগাচ্ছি তখন কি হচ্ছে, এটা প্রচুর যখন একটা নির্দিষ্ট রেভলিউশন আমি দিচ্ছি, তো এই রেভলিউশন দেওয়ার ফলে কি হচ্ছে, এটা প্রচুর পরিমাণে এখানে ঘুরছে, এবং ঘোরার ফলে আমাদের যে বিষয়গুলো আমরা অবজার্ভ করব যে এটা ছিঁড়ে যাচ্ছে কিনা, এটার অ্যাপিয়ারেন্সটা নষ্ট হচ্ছে কিনা, এবং একই সাথে এখানে আমরা যদি মাটি দিয়ে দিই একটু, সয়েল রেজিস্ট্যান্স টেস্ট যেটা, যে এটা একই সাথে ঘুরবে এবং এই কার্পেটের মধ্যে আমার মাটিটা লাগছে কিনা বা সয়েলটা লাগছে কিনা সেটাও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে, এবং রেজিলিয়েন্সি টেস্টটা আমরা দেখবো পরে। ওকে, তাহলে এই টেট্রা কার্পেট, টেট্রাপট ওয়ালকার টেস্টের মাধ্যমে আমরা ডিউরেবিলিটি টেস্ট করতে পারি। সেটা 1,75,050 5 লক্ষ বার রেভলিউশন অর্থাৎ ঘুরবে। সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, সেটা ডিপেন্ড করছে হলো আমার কার্পেটটা কিরকম সেটার উপরে। তো অ্যাপিয়ারেন্স এন্ড টেক্সচার রিটেনশন, অর্থাৎ অ্যাপিয়ারেন্সটা কিরকম থাকবে, দেখো যে এটা রেভলিউশনটা কতগুলো দিব সেটা বাই রিকমেন্ড করবে। সাধারণত 1,75,000 থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে, তবে এটা শুকনো অবস্থায় করা যাবে এবং একই সাথে এটাকে ভেজা অবস্থায় করা যাবে। শুকনো অবস্থায় সাধারণত, ভেজা অবস্থায় যেটা হয় যে ভিজে গেলে সেটার কি একটু ড্যামেজটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা একটু কম করি, যেটা 10,000, 20,000, 50,000, তো 1 লাখ 2 লাখ এরকম, ঠিক আছে। ওকে, এই গেল দুটো। তাহলে কি হচ্ছে, ডিউরেবিলিটি টেস্টের আমরা অ্যাপিয়ারেন্স টেস্টের ক্ষেত্রে দুই ভাবে করছি। প্রথমত শুকনো অবস্থায় টেট্রাপট ওয়ালকার যখন মুভ করছি, দ্বিতীয়ত আবার ভেজা অবস্থায় করছি। তো ভেজা অবস্থায় একটু বেশি ড্যামেজ হয়,
তো ভেজা অবস্থায় ঘুরিয়ে এবং শুকনো অবস্থায় ঘুরিয়ে আমরা কার্পেটের অ্যাপিয়ারেন্সটা দেখব। ওকে, তারপর বলা হচ্ছে যে সয়েলিং টেস্ট। সয়েলিং টেস্টটা কি? সয়েলিং টেস্টটা হচ্ছে যে যখন আমরা কি করছি এখানে কার্পেটের সাথে ওই যে আমাদের যে টেট্রাপড রয়েছে সেই টেট্রাপডের সাথে যখন আমরা একটু মাটি যুক্ত করে দিচ্ছি তখন সেই টেট্রাপডের সাথে সাথে সেই মাটিটাও কিন্তু ঘুরছে। তো সেই মাটিটা যখন ঘুরছে টেট্রাপডের সাথে তখন কেমন সয়েল অর্থাৎ কার্পেটের সারফেসে লাগতেছে। তো এই কার্পেটের সারফেসে কি পরিমাণ লাগছে সেটা দেখতে হবে। সেটা হতে পারে যে মাটির সাথে 10,000 রেভলিউশন 20,000 রেভলিউশন দেওয়ার পর আমি দেখব যে আমার কার্পেটটা কিরকম ময়লা হয়েছে বা কি হয়নি। ওকে, নাও রেজিলিয়েন্সি টেস্ট যেটা, সেটার ক্ষেত্রে যদি আমি বলি ওই যে বললাম যে যখন প্রেসার দেব অর্থাৎ এর সারফেসে ঘাসের উপরে আমরা কি করছি যখন পা দিচ্ছি তখন আবার সরাই নিচ্ছে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো কার্পেটের যে আমার পাইলগুলি রয়েছে সেই পাইলগুলি কিরকম হবে অর্থাৎ কতখানি রিকভার করবে সেই প্রপার্টিস থেকে আমরা বুঝাচ্ছি। সো এটা কিন্তু টেট্রাপড অ্যাকশনের মাধ্যমে দেখবো। টেট্রাপডে মনে করো কতবার 5 লাখ 1 লাখ 2 লাখ ঘোরানোর পর সেটা বের করে দেখবো যে আমার যে হাতের আগের যে টাফটা থাকবে অর্থাৎ কাউন্টার যে ফেব্রিকটা থাকবে অর্থাৎ যেটাতে ট্রিটমেন্ট করা হয়নি সেটার সাথে এটা দেখবো যে এটা কতখানি ড্যামেজ হয়েছে বা রেজিলিয়েন্সিটা কতখানি রিকভার করেছে। ওই যে রিকভার পার্সেন্টেজ বললাম প্রথমের ক্ষেত্রে, থিকনেস টেস্টের ক্ষেত্রে সেটা কতখানি হয়েছে। তো এটা রেজিলিয়েন্সি টেস্ট করা যাবে। দ্বিতীয়ত ম্যানুয়াল ডিউরেবিলিটি টেস্ট আমরা করতে পারি। সেদিন অনেকেই বলছিল যে হেঁটে, তো মোটামুটি যে অ্যাকচুয়ালি 20,000 বার যদি কোনো কার্পেটের উপর দিয়ে হাঁটা হয় তো 20,000 স্টেপ, সেই ক্ষেত্রে আমার কার্পেটটার কি কি পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু করা যায়। ওকে, যাই হোক, এরপরে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে স্লিপ রেসিস্ট্যান্স টেস্ট। মানে হচ্ছে যে আমি যখন কার্পেটটার উপর দিয়ে হাঁটবো তখন আমার কার্পেটটা স্লিপ মানে কার্পেটের সাথে আমি স্লিপ করব কিনা বা আমার কার্পেটটা কি থেকে আমি পড়ে যাব কিনা। অনেক সময় হয় না যে স্লিপ করে আমরা পড়ে যাই। তো এই স্লিপ রেজিস্ট্যান্স টেস্ট অর্থাৎ এটা স্লিপ রিকভার রেজিস্ট্যান্স কিনা অর্থাৎ এটার উপর হাঁটলে স্লিপ করবে কিনা এটা টেস্ট করব। তো এটার সাথে সাথে সাধারণত কিভাবে টেস্ট করব, ঘটনাটা কিরকম হবে, আমাদের জুতার সাথে বা পায়ের সাথে সাধারণত যত কম ফ্রিকশন হবে স্লিপ হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে ফ্রিকশন বাড়লে স্লিপটা কম হবে এবং একই সাথে আমাদের যে ফাইবার গুলো আছে সেই সারফেসটা যত রাফ হবে আমাদের রেজিস্ট্যান্টটা তত বেশি হবে অর্থাৎ ফ্রিকশনটা বেশি হবে। তো এটা টেস্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পেন্ডুলাম স্লিপ রেজিস্ট্যান্স টেস্টার। এখান থেকে আমরা পড়ি নাই সেদিন। তো এই পেন্ডুলাম স্লিপ রেজিস্ট্যান্স টেস্টার সাধারণত ট্রাইবোমিটার বা বলা হয়ে থাকে, আমরা আগে রাস্তার ক্ষেত্রে ইউজ করতাম। তো এখন এই ট্রাইবোমিটার বা স্লিপ রেজিস্ট্যান্স টেস্টার আমরা যদি বলি যে দুইটা ভাগে বিভক্ত করেছেন একজন কান্ট্রি অনুসারে। বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর এক ধরনের করে। তো এখানে এএসটিএম হতে পারে অথবা যেটা বিএসইএন, যে কোনো ইউনাইটেড কিংডম, দুটি মেথডই হতে পারে। তো আমরা যদি, তো এখন যেটা বলবো যে ইনস্টিটিউট অফ আমেরিকা যেটা, সেটাই কিন্তু মোস্টলি ওয়ার্ল্ড ওয়াইড। তো এটার পেন্ডুলামের একটু কনস্ট্রাকশনে আমরা চলে আসি। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পেন্ডুলাম, দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে যে একটা হাতুড়ির মতো মাথা দেখা যাচ্ছে, তাই না? যে এই যে হাতুড়ির মতো একটা মাথা দেখা যাচ্ছে এবং একটা স্কেল দেখা যাচ্ছে, এখানে একটা ইয়ে রয়েছে, ঘড়ির কাঁটার মতো কাঁটা রয়েছে। ঘটনাটা কি? খুবই সিম্পল ঘটনা। এই হাতুড়ির যেটাকে বলবো সেটার নাম হচ্ছে রাবার স্লাইডার। তো রাবার স্লাইডারের সাথে রাবার শিট লাগানো আছে, এটাই মূলত ঘর্ষণ হবে আমার ফেব্রিকের সাথে অর্থাৎ আমার কার্পেটের সাথে। এই যে পোর্শনটা রাবার স্লাইডার আছে, তো এটাকে টাইট করার জন্য জ্যাম নাট লিফট সবকিছুই আছে। এখন বিষয় যেটা হলো, এটা যখন এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হবে, তো এখানে মনে করো যে তোমার কার্পেটটা রয়েছে, ওকে, এটা যখন ছেড়ে দেওয়া হবে তখন এটা কি এরকম গতিপথ অতিক্রম করবে এদিক দিয়ে। তো এখানে কি পরিমাণ ঘর্ষণ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে এইটা এই পাশে কত দূর যাবে। যদি এখানে কোনো ঘর্ষণ না হয়, স্লিপ করে চলে যায় এই পয়েন্টটা, তাহলে যেটা হবে তার মানে কি আমরা বুঝবো এই পয়েন্টটা স্লিপ করে চলে গেলে এখানে ঘর্ষণ কম হচ্ছে। তখন এটা চলে যদি যায় এই পাশে তাহলে এই যে কাঁটাটা আছে এটা এটার সাথে রিলেটেড,
তাহলে এখানে ধাক্কা লেগে এটা উপরের দিকে চলে যাবে, তার মানে স্লিপ রেজিস্ট্যান্স ভালো না। আবার যদি এই পয়েন্টটা এইখানে ঘর্ষণ খায়, তাহলে কি হবে যে এটা বেশি দূর যেতে পারবে না, এটা হয়তো এই পর্যন্ত যাবে বা এই পর্যন্ত যাবে। তাহলে কি হবে, এই যে কাঁটাটা ছিল এর সাথে লাগানো সেটা বেশি দূর যেতে পারবে না, 1 2 এরকমই থেকে যাবে। তার মানে কি সেক্ষেত্রে স্লিপ রেসিস্ট্যান্স ভালো, কিন্তু প্রথমটাতে খারাপ। তাহলে বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই যে এটা স্লিপ করে যদি যায় তার মানে কি স্লিপ হচ্ছে, তাহলে স্লিপ রেসিস্ট্যান্স না। আর যদি স্লিপ করে না যায় তাহলে কিন্তু সেটা স্লিপ রেসিস্ট্যান্স। ক্লিয়ার? তাহলে এটার সাথে সাথে এটা যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের সাথে সাথে এখানে যে কাঁটাটি রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, বা সেটার লোকেশন অবস্থানটা চেঞ্জ হচ্ছে, রিডিং হচ্ছে। বলা হচ্ছে the pendulum uses a standard size pieces of rubber which is set up travel across the floating sample of 123 থেকে মিমি এখানে লাগানো থাকছে, mounted on the pendulum foot, and when the arm of the pendulum is set up miss the floor completely, the arms swing to the parallel from where it started, and the pointer যেটা পজিশনিং পয়েন্টার এখানে রয়েছে, পয়েন্টারটা আমাদের এটার সাথে the pointer brought along by the arm of the holding rubber slide, এটার হোল্ডিং এর বা স্লাইডিং এর কারণে রেডিয়াস 0, এটাকে প্রথমে 0 তে সেট করতে হবে। তারপর স্লিপারি ফ্লোরিং প্রডিউস দ্য রিডিং ক্লোজ টু 0 and the flooring which show higher resistance to slip give results further from 0 or high number. তো such those কত 36 ইঞ্চি হতে পারে সুইটেবল স্লিপ রেসিস্ট্যান্স ফ্লোরিং। 36 রেটিংটা যদি হয় তাহলে সেটা মোটামুটি রেসিস্ট্যান্স ফ্লোরিং করছে বা বলছে। এটার জন্য আমাদের একটা চার্ট রয়েছে, সেই চার্ট থেকে আমরা বুঝতে পারবো যে কতটুকু হয়েছে। তো আশা করি এখানে যে ঘটনাটা ঘটছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। বিশেষ করে আমাদের যে রোড রয়েছে, রেলওয়ে রোড রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সরি আমাদের যে বাসের জন্য বা এমনি কোনো মেঝেতে টাইলস করা মেঝেতে স্লিপ হবে কিনা সেই ক্ষেত্রে কিন্তু এই পেন্ডুলাম টেস্টটা করা হয়। তো একই সাথে এটা কিন্তু ওকে। সো এখানে পেন্ডুলাম টেস্ট রেসিস্ট্যান্স মেজার করার জন্য দুটো স্লাইডার ইউজ করা হয়, অর্থাৎ এই মাথাটা দুই রকম আমরা চেঞ্জ করতে পারি। বলা হচ্ছে যে স্লাইডার 96 ইজ ফর্মালি নোন এস ফর 4 or S or স্লাইডার 55 দুটো আছে। তো স্লাইডার 96 যেটা সেটাকে 4S বলা হয়, আর স্লাইডার 55 যেটা রয়েছে ফর্মালি নোন এস টিআরএল or টিআরএল রাবার। তো স্লাইডার 96 যেটা সেটা হচ্ছে হার্ডনেস এন্ড স্লাইডার এন্ড শোর এ এন্ড জেনারেলি ফর অল সারফেস, স্লাইডার 55 ইজ ফর মোর বেয়ারফুট সিচুয়েশন। তো স্লাইডার 96 যেটা সেটাই, অর্থাৎ এখানে দুই প্রকার রাবার ইউজ করা হয়, একটা নাম হচ্ছে স্লাইডার 96 আর একটা নাম হচ্ছে স্লাইডার 55। তো এই স্লাইডার 96টা প্রায় সব টেস্টের জন্য ইউজ করা হয়, কিন্তু স্লাইডার 55টা যেখানে একটু স্পেশালি দরকার বেয়ারফুট সিচুয়েশন এন্ড সফটওয়্যার ম্যাটেরিয়াল সেই ক্ষেত্রে 55টা ইউজ করা হয়। বলা হচ্ছে স্লাইডার 55 অলসো বিন ইউজ টু আন্ডারটেক ইন্ডিপেন্ডেন্ট স্লিপ রেসিস্ট্যান্স টেস্টিং অফ পাভার্স এন্ড স্টোন ইউজ পার্টিকুলার এক্সটার্নাল পথ রোডস ক্রাফটস এগুলোর ক্ষেত্রে। তবে সে যখন রোডের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে স্লাইডার 55, তবে আমাদের কার্পেটের ক্ষেত্রে স্লাইডার 96 ইউজ করা হয়। তো এখানে যে বললাম দুটো স্ট্যান্ডার্ড রয়েছে, তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড AS 4586 2013 স্লিপ রেসিস্ট্যান্স অনুসারে তো এখানে কিছু রেটিং রয়েছে, আমরা যদি একটু দেখি। দেখো P5 P4 P3 P2 P1 P0 স্লিপ রেসিস্ট্যান্স ভ্যালু বলা হচ্ছে যে 12 থেকে 14, তো যত বেশি হবে তার মানে কি আমার স্লিপ রেসিস্ট্যান্সটা তত বেশি ভালো, তাই না? স্লাইডারের ক্ষেত্রে স্কেলটা যদি এখান থেকে শুরু হয় 100, এভাবে আস্তে 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 কমে গেছে 0, তাহলে কি হবে, এটা যত দূর যাবে যত আটকাবে এখানে তাহলে এটা বেশি দূর যেতে পারবে না। তাহলে কি এখানে 100 যদি থাকে তাহলে তো আরো ভালো, তাই না? এভাবে 55 50 30 40 12 হলে কি সবচেয়ে খারাপ, এখানে চলে যাবে, তার মানে কি এটা ফুস করে চলে গেছে এই পাশে। তাহলে আমরা কি দেখছি, স্লাইডার 55 P5 রেটিং আমাদের যে গ্রে স্কেলের রেটিং ছিল সেটার মতোই। তো স্লাইডার 96 এর জন্য একটা, স্লাইডার 55 এর জন্য একটা। ওকে, নাও ফ্লামেবিলিটি টেস্ট।
তো বুঝলাম যে আমাদের স্লিপ রেজিস্ট্যান্স টেস্টটা হলো যে পুড়ে যাবে কি সরি পিছলে পড়বো কিনা। এবার আসে একটু ফ্লামেবিলিটি টেস্টে। তো ফ্লামেবিলিটি টেস্টটা কোনটা, যে পুড়ে যাবে কিনা আমার কার্পেট যেটা আছে সেটা পুড়ে যাবে কিনা সেটার জন্য আমাদের যে টেস্ট সেটাকে আমরা ফ্লামেবিলিটি টেস্ট বলছি। তো এটার জন্য এত কিছু দরকার কি, আগুন ধরাই দিলেই তো হয় যে আমার কার্পেটটা পুড়ছে কিনা, তাই না? হ্যাঁ অবশ্যই এটা বেসিক, কিন্তু আমাদের একটু সিস্টেমের ভিতর দিয়ে করতে হবে, সেজন্য বলা হচ্ছে যে দ্য উইরা ফ্লামেবিলিটি টেস্টার, যে উল রিসার্চ ইনস্টিটিউটের flammability tester used to test the effects of a small source of ignition on the floor covering. So it can be used for the hot nut metal nut test, BS4790, or the methylamine tablet test, ISO 625 and BS6307, এই দুটো টেস্ট করা যেতে পারে। The test chamber is manufactured from non-combustible পূর্বে না এরকম heat resistant board with a counter weighted sliding panel for easy access, মানে দেখা যায়, and mirror of the top chamber allows the operator to view the specimen during the test, মানে স্বচ্ছ হতে হবে, যেটা এটা তো অবশ্যই বাইরে করা যাবে না, একটা ক্লোজড জায়গায় করতে হবে, সেটা যদি কাচের হয় সেই ক্ষেত্রে ভিতরের কি কি ঘটনাগুলি ঘটছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো প্রথমেই যদি আমরা চলে আসি টেস্টের ক্ষেত্রে হট নাট টেস্ট মেথড। হট নাট, আমরা নাট এবং বোল্ট সবাই চিনি তাই না প্রতিদিন। তো নাট এবং বোল্ট, এই যে সার্কুলার যে সেটাকে আমরা বোল্ট বলছি, এই সরি নাট বলছি। তো মানে কি, একটা গরম নাট দিয়ে আমরা তাহলে টেস্ট করব কিভাবে? বলা হচ্ছে the stainless steel nut is heated on the temperature of 900 degrees centigrade in a muffle furnace. The specimen is placed inside the test chamber and clamping rig placed on the sample using curable tongue supplied. তো এরকমটা চিন্তা করো যে কামারশালায় যে গরম লোহা সেটা যদি কোথাও দেওয়া হয় কাপড়ের উপর, সেটা পুড়ে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে আমাদের কাছে একটা নাট আছে, সেই নাটটাকে আমরা কি করছি, প্রায় স্টিল নাট আছে স্টেইনলেস স্টিলে, সেটাকে 900 ডিগ্রিতে গরম করে আমরা কি করছি, কার্পেটের একটা চেম্বার আছে সেই চেম্বারের মাঝখানে দিয়ে দিচ্ছি এবং দেখছি আফটার 30 সেকেন্ডস the nut is removed and the effect of ignition allowed the subside and measured the made of the access to the spread the ignition of the sample. আমরা কি করছি তাহলে, একটা নাটকে স্টেনলেস স্টিলের নাটকে গরম করছি। আচ্ছা এই ছবিটাতে যদি একটু বোঝাই, যে স্টেনলেস স্টিলের একটা নাটকে গরম করছে, আমাদের এরকম একটা সার্কুলার সারফেস রয়েছে, সেই নাটটাকে গরম করে এখানে দিচ্ছি, রেখে দিচ্ছি এবং 30 সেকেন্ড পর উঠিয়ে নিচ্ছি এবং লক্ষ্য করছি এই 30 সেকেন্ডের ফলে এই আমার কার্পেটটাতে আগুন ধরলো কিনা এবং আগুন ধরলে সেটা কতখানি ছড়িয়ে গেল সেটাকে। ওকে, তো একইভাবে সেটা অ্যাক্সেস করছি আমি। তাহলে তাহলে হট নাট দিয়ে গরম নাট একটা কার্পেটের উপর দিচ্ছি, বাংলা কথা, তাহলে সেটা পুড়ে যাচ্ছে কিনা সেটা দেখছি। দ্বিতীয়ত মিথিলিন মিথানামাইন ট্যাবলেট টেস্ট, এখানে কিভাবে করছি, এখানে একটা ট্যাবলেট যেটাতে আগুন ধরাবো। বলা আছে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য টেস্ট চেম্বার ইজ প্লেসড অন দ্য ল্যাবরেটরি ফোম হোড, মানে উপরের দিকে ধোয়া টোয়া বের হবে এরকম জায়গায়, and conditioned specimen are placed on the removable base inside the test chamber and metal plate with a circular cut out on the placed on the sample. এই যে এখানে সার্কুলার কাট আউটটা দেখতেছি, এখানে এখানে ভিতরে থাকবে। The tablet is placed on the center of the specimen and ignite, মাঝখানে ট্যাবলেটটা দিতে হবে, মনে করো একটা নাপা ট্যাবলেট মাঝখানে রেখে দিয়েছো এবং সেটাতে আগুন ধরাচ্ছ, and the tablet is placed in the center of the specimen and ignited. After the flame is extinguished, measure and taken access the effects. তো এটা তারপর আমরা যখন তুলে ফেলবো একটা নির্দিষ্ট সময় পর, সেটা 5-10, তারপর আমরা দেখবো যে এখানে কতখানি পুড়ছে। Assessment: the flame time after the application of the nut, flame time after the application of or nut after glow time, removal of the after glow time, সেটা চেক করব, অর্থাৎ কখন দিলাম কখন সরিয়ে নিলাম এবং কত মিনিটে কতটুকু হচ্ছে। and measure and radius of the measure, কি বারবার হয়ে গেছে কেন একটা কথাই বারবার, অর্থাৎ কতখানি পুড়ে গেল সেই রেডিয়াসটা আমরা মেজার করব। ওকে, তাহলে আমরা ফ্লামেবিলিটি টেস্ট করছি কার্পেটের দুই ভাবে, একটা হচ্ছে ফ্লামেবিলিটি মানেই হচ্ছে আগুন ধরবে কিনা, তাহলে এটার ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি টেস্ট করতে পারি, কিন্তু 45 ডিগ্রি টেস্ট করলে যেটা হবে সেটা করা যাবে, বাট সেটা ইয়েটাতে ইভেনচুয়ালি হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। তো হট নাট মেথড, এবং সেই ক্ষেত্রে যেটা
মিথামাইন ট্যাবলেট টেস্ট আমরা করছি, দুটোই প্রিফারেবল। হটনাট টেস্টের ক্ষেত্রে স্টেনলেস স্টিলটাকে 900 ডিগ্রিতে গরম করা হচ্ছে, গরম করে মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে 30 সেকেন্ডের জন্য, কতখানি পুড়ে যাচ্ছে। এবং মিথানামাইন ট্যাবলেটের ক্ষেত্রেও একই, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কতক্ষণে পুড়ছে, কতটুকু পুড়ছে। এরপরে চলে আসবো কালার ফাস্টনেস টেস্ট। কালার ফাস্টনেস টেস্টের ক্ষেত্রে যদি আমরা বলি, কালার ফাস্টনেস টেস্ট আমরা করতেই পারি আমাদের স্যাম্পল কেটে যদি মাল্টিফাইবার ফেব্রিক দিয়ে লাগিয়ে দিই, সেটাও আমরা করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে সবটার একবারে বেস ফেব্রিক থেকে বাকিগুলোতে যদি থাকে, এবং এক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে ইয়েগুলো রয়েছে ডিস্ট্রয় করতে হবে একটু কার্পেটটাকে, আমাদের যে পাইলগুলি রয়েছে সেই পাইলগুলি খুলে এর সাথে লাগিয়ে দিতে পারি। কালার ফাস্টনেস টেস্টের জন্য সাধারণত আমাদের একটা সিম্পল প্রসিডিউর রয়েছে। বলা হচ্ছে যে not every carpet is made to the same material and fibers, and because this is not very carpet cleaning solution, either store bought or homemade will work and tear stain on your participant. তো বিষয় কিন্তু একটা হচ্ছে, এই কার্পেটটাকে কিন্তু নিয়মিত যেহেতু ওয়াশ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার যে কালারটা আমি ইউজ করব, তো আমরা সাধারণত বিভিন্ন প্রকার সলভেন্ট, ক্লোরিন এগুলো দিয়ে ক্লিন করে থাকি। তো সেগুলাতে আবার এটা কিরকম প্রভাবিত করবে কিনা, আমার কালারটা উঠে যাবে কিনা। এবং সেই ক্ষেত্রে এছাড়াও কিন্তু আমাদের কার্পেটের উপর অনেক সময় নানা প্রকার দাগ পড়ে যায়, জুস বা এ ধরনের রস, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো স্টেইন হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বিষয়। ওকে, এটার জন্য কালার ফাস্টনেস টেস্টটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে first you will want to do in find a small area that mostly outside and then follow the 3 steps। যে করে জায়গা বেছে নিতে হবে যে এই জায়গা থেকে তুমি ঘষা দিবা। সো ডিপ এ ক্লিন হোয়াইট টাওয়েল ইন হট ওয়াটার। কি করব, একটা সাদা ফেব্রিক টাওয়েল হতে পারে, এটা হট ওয়াটারে চুবিয়ে নিব। প্রেস দ্য টাওয়েল ইন দ্য চুজেন এরিয়া এন্ড লিফট টাওয়েল টু সি এনি কালার হ্যাজ ট্রান্সফার। যেভাবে আমরা লোকটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে কি করছে, এটাকে ঘষছে, রাফ করছে। তো সেই টাওয়েলটা দিয়ে রাফ করব, তারপর দেখব যে সেখানে আমাদের কালারটা ট্রান্সফার হয়েছে কিনা, লেগেছে কিনা। বলেছে ফ্লিপ দ্য রাগ টু দ্য ব্যাক সাইড এন্ড রিপিট, আবার উল্টিয়ে আবার ইয়ে করব ফেব্রিকটাকে, আবার দেখব। ইফ ইউ সি দ্য কালার অন দ্য টাওয়েল উইথ দ্য স্যাম্পল ওয়াটার টেস্ট, ইউ উইল নো দ্য রাগ ইজ নট কালার ফাস্ট এন্ড ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন ইফ এ স্টাবিলাইজার ইজ অ্যাভেলেবল ফর ইউর রাগ। তো সেই ক্ষেত্রে কোনো ফার্দার ট্রিটমেন্টে চলে যেতে হবে। তাহলে খুবই সিম্পল, একটা হোয়াইট ফেব্রিক নিব, গরম পানিতে চুবাবো, সেটা দিয়ে একটা নির্দিষ্ট জায়গা যেটাখানে আমরা টেস্ট করতে চাই, মনে করে ডিপ কালার রয়েছে সেখানে ঘষলাম, ঘষে যদি মনে হয় কালার আমার স্টেইন করেছে, তাহলে সেটা কালার ফাস্টনেস খারাপ, আর যদি না করে তাহলে খুবই ভালো। অথবা আমি যদি চাই কার্পেটের ব্যাকিং ফেব্রিকটা খুলে যে কালার তো সাধারণত যে পাইলটা সেটাতে থাকে, সেখান থেকে ফাইবারের মতো টেস্ট করতে পারি। ওকে, অল্টারনেটিভ টেস্ট এর ক্ষেত্রে পিএইচ টেস্ট আছে বা পিএইচ টেস্ট করতে পারি, কেটে কেটে কার্পেটটাকে টুকরো টুকরো করে সেটার পানিতে গুলিয়ে পিএইচ টেস্ট করা যায়, অথবা যে জায়গাটাতে পিএইচ টেস্ট করতে চাই সেই জায়গাটাতে মনে করে এটা একটা কার্পেট, একটু পানি দিয়ে ঘষে সেখানে পিচ পেপারটা মানে পানি পিচ পেপারটা ভেজে এরকম অবস্থায়, তাহলে সেখান থেকে আমরা কার্পেটের পিএইচটা জানতে পারি। বলা হচ্ছে যে another way to test the color fastness is use pH test on the small area of the color arc. Also describe a high pH spotted test and it will help to the best care of for the carpet. For example, a carpet with high pH অ্যাসিডিক হতে পারে, অ্যালকালাইন আর ক্লিনার অ্যাভয়েড ড্যামেজ টু প্রোটেক্ট। অর্থাৎ আমি কি ধরনের ইয়ে ইউজ করব, অর্থাৎ ক্লিনার ইউজ করব আমার কার্পেট ক্লিন করার জন্য। তো আমার কার্পেটটা কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন, অর্থাৎ কোনটাতে প্রোটেক্ট করে অথবা প্রোটেক্ট করে না। তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু এখান থেকে টেস্ট করতে পারি, এবং সেই সাথে কিন্তু এটাও বোঝা যাবে যে সেখান থেকে কালারটা উঠছে কিনা। ওকে, এই ছিল আমাদের টেস্ট সমূহ। তাহলে আজকের চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করব। তাহলে প্রথমত আমাদের কথা ছিল কার্পেট কি সেটা আমরা দেখলাম, কার্পেটের এবার টেস্ট করব। কার্পেট টেস্টের প্রথমেই ছিল থিকনেস টেস্ট, সেই থিকনেস টেস্টারের মাধ্যমে আমরা দেখলাম কম্প্রেশন পার্সেন্টেজ, এখান থেকে ওজন দিয়ে দিয়ে বের করব। তারপরে আমরা যেটা দেখলাম পাইল টেস্ট, আমরা পাইলটা টেস্ট করব পাইল টেস্টারের মাধ্যমে, জাস্ট পাইলের উচ্চতাটা কতটুকু। তারপর ডিউরেবিলিটি টেস্ট আমরা করব টেট্রাপড টেট্রাপডের মাধ্যমে।
টেট্রাপডে রাবিং এর ফলে অ্যাপিয়ারেন্সটা দেখবো কিরকম হয়েছে, তার একই সাথে সেটার যে রেজিলিয়েন্সি দেখবো, সয়েল টেস্টটা দেখবো সেটা কিরকম হচ্ছে, তারপরে সেখানে স্লিপ রেজিস্ট্যান্স টেস্টটা দেখবো যে স্লিপ হচ্ছে কিনা, তারপরে যেটা দেখবো স্লিপ রেজিস্ট্যান্স এর পরে সেটা হচ্ছে যে ফ্লামেবিলিটি দেখবো, ফ্লামেবিলিটির আগুন ধরে কিনা, এরপরে হট নাট মেথড এবং ট্যাবলেট মেথড দুটো রয়েছে, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালার ফাস্টনেস টেস্ট। তো পাইলগুলো খুলে খুলে যদি মাল্টিফেভারের সঙ্গে করেও করা যেতে পারে, অথবা নর্মাল ঘষে যদি দেখা যায় যে উঠে যাচ্ছে তাহলে তার মানে কি খারাপ, অথবা পিএইচটাও কিন্তু আমরা টেস্ট করতে পারি। তো এই ছিল আজকে আমাদের। এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমরা একটু কথা বলি সবাই প্লিজ। স্যার একটা কোশ্চেন? হ্যাঁ, কথা ছিল। জি। আমরা এখন এই রিলেটেড কথা বলবো, এরপরে আবার জয়েন করব, তখন আমাদের বাকি কথাগুলো বলবো। হ্যাঁ, আমাদের এই লেকচার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে করতে পারি। জি বলো। স্যার আমাদের ওই স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে স্যার একটু কথা বলতাম স্যার। অ্যাসাইনমেন্টের সম্পর্কে কথা পরে বলি, আবার জয়েন করে। এখন এই রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেটা বলি। ঠিক আছে এইখানে কারো কোনো সমস্যা আছে স্যার, কিনা আর কোনো সেটা বলুন। প্রবলেম নেই স্যার। হ্যালো, জি স্যার, মনে হয় সমস্যা নাই স্যার। সবাই শুনতে পাচ্ছে? সবার কার কোথাও কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা হয়েছে, কেউ কিছু চিন্তা করছে বা এই রিলেটেড কিছু আস্ক করতে চাইছে, আমাকে করতে পারে। এনিওয়ান? কেউ কিছু বলবে? এই রিলেটেড কোনো জিজ্ঞাসা আছে? কার্পেট আছে কাদের বাসায়? কাদের কাদের বাসায় কার্পেট আছে? সবাই কার্পেট, যেটা ফেলে দেওয়া কার্পেট, সেটা সবাই টেস্ট করবা একটু খুলে।